যিনি ইনভাইটেড ছিলেন না এমন একটা ছেলে, আওয়ামী পরিবারের সন্তান, এবং যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে ছিলেন, দালালি করেছেন, অনেক পোস্ট দেখলাম, এবং তিনি আবার নিজেকে স্টার্ট আপ উদ্যোক্তা হিসাবেও দাবি করেছেন নিজের ব্যাপারে। তিনি ওই মঞ্চে ছিলেন। আমরা যেটা পরবর্তীতে বিভিন্নভাবে জানলাম সেটা হচ্ছে যে তিনি ওখানে ইনভাইটেড ছিলেন না, তাকে ওখানে ডাকা হয় নাই। ডাকা যে দুইজন ছাত্রছাত্রীকে ডাকা হয়েছে, এর মধ্য দিয়ে তিনি নিজ দায়িত্বে নির্লজ্জভাবে একটা ইনডিগনিফাইড মর্যাদাহীনভাবে তিনি ওখানে মঞ্চে উঠে দৌড়ায় গেছেন। দৌড়ায় গিয়ে তিনি ওখানে মঞ্চে উঠেছেন এবং তাকে তখন পরিচয় করিয়ে দেওয়া ছাড়া অন্য কোনোভাবে বিব্রতকর পরিস্থিতি এড়ানোর সুযোগ ছিল না। তাই আমরা দাবি করব যে যারা ওখানে গেছেন, যারা সিকিউরিটি প্রোটোকলে ছিলেন, অধিকাংশ দেখলাম মিলিটারি অফিসার, তার সাথে যে 57 জন ছিলেন অধিকাংশ দেখলাম আপনার বিভিন্ন এজেন্সি থেকে গিয়েছে, তার সিকিউরিটি এসএফ থেকে গিয়েছে। তাদের কোনো ভুল ভ্রান্তি এখানে আছে কিনা, সিকিউরিটি প্রোটোকল ব্রিচ করা হয়েছে কিনা, প্রফেসর ইউনূসেরও প্রোটোকল অফিসার ওখানে গেছেন, তারা যারা প্রোগ্রাম স্কেজুয়াল করেছেন তাদের কোনো ঘাটতি ওখানে ছিল কিনা সেটা প্রচণ্ড রকমভাবে ভেবে দেখতে হবে, রিভাইজ করতে হবে, খতিয়ে দেখে। এবং এই ছেলেটাকে যে একটা একটা চরম বেয়াদবি করেছে, যা একটা রাষ্ট্রকে, একটা জাতিকে ছোট করেছে নির্লজ্জভাবে, যে ওখানে ইনভাইটেড ছিল না, তাকে সে ওখানে মঞ্চে গিয়ে পরিচিত হয়েছে সবার সামনে, তাকে এটার জবাবদিহিতার আওতায় আনতে হবে কোনো না কোনো ফর্মে, যে সে ওখানে কোন সাহসে এবং লজ্জায় ওখানে গেছে। প্রফেসর ইউনূসের ব্যাপারে ওখানে অনেকগুলো প্রতিবাদ হয়েছে, তার বিচার চেয়েছে ওখানকার স্থানীয় আওয়ামী লীগ এবং আওয়ামী ফ্যাসিবাদের যারা বেনিফিশিয়ারি ছিল সেই গোষ্ঠী। যে কোনো মানুষের মিছিল মিটিং প্রতিবাদ করবার অধিকার আছে। প্রফেসর ইউনূস একজন রাজনৈতিক দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে, তাই এটাকে আমি মনে করি যে এটা আইনগতভাবে একটা বৈধ কাজ। আওয়ামী লীগ সহ যে কারো ওখানে প্রতিবাদ করবার সুযোগ আছে, এবং তারা যেহেতু আমেরিকাতে থাকেন, আমেরিকার আইন মেনেই তারা এই কাজটা করেছেন জাতিসংঘের সামনে। এবং শুধু এই সময় না, বিভিন্ন সময় ওখানে বিভিন্ন দেশের সরকার প্রধানরা যখন যান, বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন দাবি দাওয়াতে সারা পৃথিবীর মানুষ ওখানে যার যার রাষ্ট্রের ব্যাপারে তারা প্রতিবাদ করেন, তারা ওখানে মানববন্ধন করেন, স্লোগান দেন। এই ঘটনাগুলো ঘটেছে এবং এটা নিন্দনীয় কিছু না, এটা হতেই পারে, যে কারো এটা করবার রাইট আছে বলে আমরা মনে করি। সংবিধান সংস্কার না পুনর্লিখন, এই ব্যাপারে আমি বারবার বলেছি যে বাংলাদেশে যেটা সংবিধান আছে এটাকে আমি সংবিধান মনে করি না। এটা বহুমুখী আইনের একটা সংকলন হয়েছে, সংবিধান নামক একটা আইনের বইয়ের সংকলন হয়েছে। অতএব পরিবর্তনটা যেখানে দরকার সেটা হচ্ছে একটা ছোট্ট 5-7 পৃষ্ঠার সহজ ভাষায় সাধারণ মানুষের বোধগম্য একটা সামাজিক চুক্তি করা দরকার, যে রাষ্ট্র কি, রাষ্ট্রের নাগরিক কি, কার কি দায়িত্ব কর্তব্য আছে, কে কোনটা পালন করবে, এবং সেটাই সংবিধান আকারে মানুষের কাছে প্রমোট করতে হবে যেন সবাই বোঝেন। এবং এইটা হতে হবে মানদণ্ড। বাংলাদেশে যত আইন হবে, কানুন হবে, বিধিনিষেধ হবে, নীতিপত্র তৈরি হবে, প্রত্যেকটা হচ্ছে এই ছোট্ট সংবিধান নামক বইয়ের সাথে মিলায় পড়তে হবে, যে এটার সাথে মিলছে কিনা অথবা সাংঘর্ষিক। সেই জায়গাতে হলো যে একটা বিতর্কের মধ্য দিয়ে এই সংবিধানটা প্রণয়ন করা দরকার। ইতিমধ্যে আমরা স্বাগত জানাচ্ছি যে ডক্টর আলী রিয়াজকে দিয়ে একটা সংবিধান সংশোধন করবার কমিটি গঠন হয়েছে। আমরা আশা করছি যে এটা অল্প সময়ের ভিতরে আরও সদস্য নেওয়া হবে এবং তারা দেশের রাজনৈতিক দল, নাগরিক সমাজ, ছাত্র জনতা, নাগরিক কমিটি এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে পরামর্শ করবেন, করে তারপরে একটা ড্রাফট তারা জাতির সামনে প্রস্তাব করবেন তর্ক বিতর্কের জন্য, এবং এটা একটা রূপান্তরিত প্রক্রিয়ায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পাশ হবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশে জুলাই আগস্টে যে পরিবর্তনটা হয়েছে সেটাকে কোনো ফ্রেমে ফেলা যায় না। গণ অভ্যুত্থান অথবা এরকম একটা বিপ্লবী পরিবর্তনের চরিত্র হচ্ছে এটা সংবিধান মেনে হয় না। তো তাই অনেকেই বোধহয় এই প্রশ্নগুলো বারবার করে বোঝার চেষ্টা করছেন।